রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর এই বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প ঋত্বিকা ব্যানার্জির লেখা আসবে তুমি ঝড় হয়ে। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে। লিটারোমা একটি ক্রিয়েটিভ কমিউনিটি, যেখানে যে কোনো পেশার মানুষ তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। মুখ্য চরিত্রে বাদল আর মিঠি। শুরু হচ্ছে আসবে তুমি ঝড় হয়ে। ঝড়ের অপেক্ষায় দিন কাটে মিঠি। সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে সে। বাবা মায়ের একমাত্র সন্তান। লেখাপড়া আর গান এই দুই নিয়ে দিব্যি কাটে দিন। একদিন বারান্দায় বসে সামনে জামরুল গাছের পাতাগুলো হাওয়ায় দুলতে দেখে গুনগুনিয়ে সবে গান ধরেছিল, তার প্রিয় বাংলা ব্যান্ডের সবচেয়ে প্রিয় গান। ঠিক তখনই রাস্তা দিয়ে যাচ্ছিল বাদল। বাদল এ পাড়ায় নতুন এসেছে। গত বছর একটি ওষুধের কোম্পানিতে চাকরি পেয়েছে, মূলত মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ। ঘুরে ঘুরে বিভিন্ন ডাক্তারের চেম্বারে তার কোম্পানির ওষুধপত্রের ব্যাপারে সকলকে অবগত করা এই তার কাজ। মার্কেট বাড়লে বছর শেষে ভালো বোনাস। তবে বাদলের মন পড়ে থাকে সবুজ মাঠের ভিজে ঘাসে। ছোটবেলা থেকেই সে বিভিন্ন খেলাধুলায় পারদর্শী, বিশেষত ফুটবল। দুর্দান্ত স্ট্রাইকার। কিন্তু অল্প বয়সে বাবা মারা যাওয়ার কারণে সংসারের হাল নিজেকে না ধরতে হলে হয়তো সে আরও কয়েক বছর খেপ খেলত। কিন্তু খেপ খেলে আর ক পয়সাই বা রোজগার হয়। তাই এক প্রকার মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই এই চাকরিটা সে নিয়েছে। বাদলের কথাবার্তায় একটা চাঁচা ছোলা ভাব আছে। কম সময়ের মধ্যে সে গুছিয়ে নিজের কথাগুলো বেশ বলে ফেলতে পারে। ফলে মোটে 1 বছরের চাকরি হলেও এর মধ্যেই সে নিজের রিজিয়নে বেশ পসার জমিয়ে ফেলেছে। এই পাড়াতেও তাকে সকলে চেনে। মিঠির সাথে বাদলের আলাপটা বেশ নাটকীয়। বাবা মনতোষবাবু পাড়ার নেতাজি সঙ্গে সেক্রেটারি। সারা বছর চলে ক্লাবে নানা অনুষ্ঠান। জানুয়ারি মাসে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে নেতাজির জন্মবার্ষিকীতে রক্তদান শিবির, তারপর শীতকালীন পিঠেপুলি উৎসব, সরস্বতী পুজো, শিবরাত্রি, নববর্ষ, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, স্বাধীনতা দিবস পালন, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, বিজয়া সম্মেলনী, কালী পুজো, বস্ত্র বিতরণী, ক্রিসমাস উদযাপন ইত্যাদি 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। তবে এসবের মধ্যে সবচেয়ে ধুমধাম করে যা পালিত হয় তা হলো এই বার্ষিক ফুটবল প্রতিযোগিতা। বছর 10 আগে মনতোষবাবুর উদ্যোগেই শুরু হয় এই টুর্নামেন্ট। তাতে ভাগ নিয়েছিল কাছেপিঠের মোট 5টি ক্লাব। মনতোষবাবু গুরুগম্ভীর মানুষ। ক্লাবের ছেলেপুলেরা সমঝে চলে ওনার রাশভারী মেজাজ। খেলায় নাম নথিভুক্ত করার সময় এক বিচিত্র শর্ত রাখেন মনতোষবাবু। বিজয়ী দলকে পরের বছর অন্তত একটি করে নতুন ক্লাব আনতে হবে, নইলে তাদের এই টুর্নামেন্টে আর জায়গা হবে না। ফলে প্রতি বছর দূর দূরান্ত থেকে নানা ক্লাব যোগ দিতে থাকে এবং খুব অল্প সময়ের মধ্যেই এই ফুটবল প্রতিযোগিতার খবর জেলায় জেলায় ছড়িয়ে পড়ে। এখন বেশ খ্যাতি এই নেতাজি সংঘ আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্টের। সারা বছর চলে প্র্যাকটিস আর টিম প্ল্যানিং। পাড়ার সকলে চেয়ে থাকে এই টুর্নামেন্টের দিকে। গত বছর যে নতুন ক্লাব যোগ দিয়েছিল তাদের রিজার্ভ বেঞ্চে ছিল বাদল। ফাইনালের দিন সে কি বৃষ্টি! তার মধ্যেও খেলা দুরন্ত গতিতে এগিয়ে চলে। হাফ টাইম অবধি গোল 0। বেশ মন্থর গতিতে চলে পাসিং। কিন্তু হাফ টাইমের পর খেলা শুরু হতেই নেতাজি সংঘ প্রথম 1 মিনিটের মধ্যে গোল দিয়ে দেয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ম্যাচের গতি। বেশ কিছু ভালো গোল চার্জ হলেও পোস্টে ঢোকেনি একটাও। তার জন্য অবশ্য 2 গোলকিপারকে প্রশংসা করতেই হয়। তখন ম্যাচ শেষ হওয়ার মাত্র ওই 7 মিনিট বাকি। নেতাজি সংঘ 1 গোলে এগিয়ে। প্রতিদ্বন্দ্বী দলকে পাল্টা গোল করতেই হবে। 2 দিকের উন্মাদনা যখন তুঙ্গে, এমন সময় বেমক্কা একটা ফাউল খেয়ে বসে যায় বাদলদের মেন স্ট্রাইকার। ক্যাপ্টেনের তো মাথায় হাত। এদিকে নেতাজি সংঘের ক্যাম্পে আলোর রোশনাই, উল্লাসে ফেটে পড়ছে মাঠ। চারিদিকে দর্শকের মিলিত উচ্ছ্বাস। কিন্তু স্ট্রাইকার উঠে যাবার পর শেষ কয়েক মিনিটে বাদল মাঠে নেমে যে এভাবে খেলা ঘুরিয়ে দেবে কে জানতো? এর আগে তার খেলা এখানে কেউ দেখেনি। নেমেই 3 মিনিটের মধ্যে ঝড়ের বেগে 2 গোল দিয়ে জিতিয়ে দেয় ক্লাবকে। গ্যালারি ভর্তি দর্শক একেবারে স্তব্ধ। নিশ্চিত জয় কালবৈশাখীর মতো বাদল যেন মুখের সামনে থেকে উড়িয়ে নিয়ে গেল।
ওর পায়ের কামাল দেখে সকলে অবাক হয়ে গিয়েছিল। সেই দলে মনতোষবাবুও ছিলেন। পাশেই বসেছিল মিঠি। প্রতি বছরের মতো সেবারও ফাইনালের পর ট্রফি নিয়ে ক্লাব ঘরে দেদার পার্টি হয়, আর সেখানেই মিঠির সঙ্গে বাদলের প্রথম আলাপ। কংগ্রাটস। থ্যাংক ইউ সো মাচ। আমি বাদল। আপনাকে এখানে সবাই চেনে। বাদল এতটাও আশা করেনি। মাথা চুলকে অল্প হেসে মিঠির পরিচয় জানতে চায় সে। তোমার নাম কি? আমি মিঠি, মনতোষ সান্যালের মেয়ে। মনতোষ সান্যাল? ঠিক চিনতে পারলাম না যে। ওই তো নেতাজি সংঘ, তার সেক্রেটারি। এরপর বাবার দিকে হাত দেখিয়ে তাকে প্রাণপণ চেনানোর চেষ্টা করে মিঠি। বাবা, ও বাবা, একবার শোনো না। তিনি তখন বাদলের ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলেন। মনতোষবাবুর ইচ্ছে আগামী বছর বাদল যেন নেতাজি সংঘের হয়ে খেলে, সেই নিয়েই কিছু জরুরি আলোচনা করছিলেন। মেয়ের ডাকে ফিরে তাকান, তারপর এসে বাদলের পিঠ চাপড়ে বলেন, ওয়েল প্লেড ইয়াং ম্যান। পরের বছর কিন্তু আমাদের ক্লাবের বিরুদ্ধে নয়, আমাদের হয়ে গোল করতে হবে, মনে থাকে যেন। এ তো আমার পরম সৌভাগ্য স্যার। ফুটবল হলো বাদলের নেশা, কাজেই এমন স্বর্ণালী সুযোগ সে কি হাতছাড়া করতে পারে? সেও এই প্রস্তাব স্বেচ্ছায় গ্রহণ করে, এবং সেই সূত্রেই তার এ পাড়ায় সপরিবারে ভাড়াটে হয়ে উঠে আসা। তারপর থেকে দুই বাড়িতে যাতায়াত লেগেই রয়েছে। ইদানিং মিঠি লক্ষ্য করেছে বাদলের তার বাড়িতে আসার হিড়িক যেন একটু বেশি। ক্লাবের অনুষ্ঠানের ছুতোয় সে হামেশাই মনতোষবাবুর সাথে দেখা করতে আসে। এলে সাধারণত বারান্দায় বসে। বাবা ক্লাবের মিটিংগুলো ওইখানেই করেন। কাকু, আমি ভাবছিলাম এবার মায়ের প্রতিমা শান্তনু পালের থেকে করাবো। গতবার মলয় জানার ঠাকুর অনেকেরই পছন্দ হয়নি। শান্তনু পাল? সে তো অনেক টাকা। চাঁদা কত উঠেছে? কালেকশন বেশ ভালো। তাছাড়া দুটো বড় স্পন্সরের পেমেন্ট সামনের সপ্তাহে এসে যাবে। বাজেট যা আছে হয়ে যাবে কিন্তু। দেখো তাহলে খোঁজ নিয়ে। আমার একটাই কথা, প্রতিমা কিন্তু সবার পছন্দ হওয়া চাই। চিন্তা করবেন না, একদম হয়ে যাবে সব। আমরা আছি তো। এই ফাঁকে বাদলের মোবাইল ফোন বেজে ওঠে। স্ক্রিনে অচেনা নাম্বার। ফোনের ওপারে একজন অচেনা ভদ্রলোক। হ্যালো, ডক্টর সরকার বলছি। কাল একবার চেম্বারে আসতে পারবেন? আপনাদের নতুন ওষুধটা নিয়ে কিছু কথা বলার আছে। হ্যাঁ স্যার, শিওর। কখন যাব বলুন? ওই 12টার দিকে আসুন। ওকে স্যার, থ্যাংক ইউ। ডাক্তারবাবু ফোন রাখার পর একটু বিচলিত দেখায় বাদলকে। মনতোষবাবু তাই আর কথা না বাড়িয়ে এবার মিটিং শেষ করায় উদ্যত হন। ঠিক আছে বাদল, তাহলে ওই কথাই রইল। তুমি শান্তনু পালের কাছে গিয়ে একবার বাজেটটা জেনে এসো, তারপর না হয় ফাইনাল করা যাবে। আচ্ছা। ও হ্যাঁ কাকু, আর একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করার ছিল। আমাদের কালচারাল কমিটি ঠিক করেছে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধনী সঙ্গীতে মিঠিকে রাখা হবে। আগের বছর ও স্তোত্রপাঠ সবার খুব ভালো লেগেছিল। ওসব তো আমি বুঝি না, তুমি বরং ডিরেক্ট মিঠিকেই বলে দিও। বেশ, ও কি এখন বাড়িতে আছে? তাহলে এখনই কথা বলে নিতাম। হ্যাঁ, ডাকছি, দাঁড়াও। মিঠি, এই মিঠি, একবার এদিকে আয় তো। বাদল কি বলছে শোন। আসছি। পর্দার আড়াল থেকে মিঠি এতক্ষণ সব কথা শুনছিল। উঁকি দিয়ে বারান্দার দিকে চোখ পড়তেই দেখে মনতোষবাবুর দৃষ্টির অগোচরে বাদল যেন খুব উতলা হয়ে কাউকে খুঁজছে। সরস্বতী পুজোর স্তোত্রপাঠের প্রসঙ্গ শুনে সে বোঝে তার আন্দাজ কতটা সঠিক। তবে মিঠির কচি মনে অবশ্য এখনো বসন্তের ছোঁয়া লাগেনি। কোনো এক ঋষি রূপকথার গল্পে সে পড়েছিল, স্বপ্নের রাজকুমার যখন তার জীবনে আসবে সেদিন মনের ভিতর ঝড় উঠবে। বাদলের প্রতি তেমন কোনো অনুভূতি মিঠির হৃদয়ে জানান দেয়নি, তাই সে রাজকুমারের অপেক্ষায় এখনো অধীর হয়ে বসে আছে। মিঠি রোজ সকালে সাইকেল করে স্কুলে যায়। ক্লাবের কান ঘেঁষে যে গলি ঢুকে গেছে, ভিতরের শেষ 3তলা বাড়িটি তাদের। গত কয়েক মাস যাবৎ পৌরসভার কাজ চলছে। পাড়ায় জলের নতুন পাইপ বসানো হবে। রাস্তা অধিকাংশ খোঁড়া, গলির কিছু জায়গাতে ভাঙা ইট মুখ হাঁ করে বেরিয়ে আছে। ফলে মিঠির মা তাকে গলির ভিতর সাইকেল চালাতে একদম বারণ করে দিয়েছেন। তার ভয় যে মেয়ে যদি পড়ে গিয়ে চোট পায় তাহলে পরীক্ষার প্রস্তুতিতে বিঘ্ন ঘটবে। মিঠিও লক্ষ্মী মেয়ের মতো রোজ সাইকেল হাঁটিয়ে বড় রাস্তায় উঠে তবে প্যাডেলে চাপ দেয়। হাফ-ইয়ারলি পরীক্ষার প্রথম দিন। রেডি হতে সামান্য দেরি হয়ে গেছে। বাবু, সাবধানে যাস, রাস্তা বড্ড খোঁড়া। হ্যাঁ মা, আসি।
তাড়াহুড়ো করিস না, দরকার হলে সাইকেল হাঁটিয়ে নিয়ে যাস। হ্যাঁ রে বাবা, তুমি অত চিন্তা করো না তো। মন দিয়ে পরীক্ষা দিস, আর হয়ে গেলে সোজা বাড়ি চলে আসবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন যাই, লেট হয়ে যাচ্ছে। আয় দুগ্গা দুগ্গা। কি মনে হলো আজ মিঠি বাড়ির দরজা থেকেই সাইকেল চালিয়ে বেরোয়। মা তো মনে মনে প্রমাদ গুনছেন। রান্নাঘরের জানলা থেকে গলির মুখ অবধি সোজা দেখা যায়। উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে দেখেন মেয়ে ঠিকঠাক পেরোতে পারল কিনা। মিঠি যখন ক্লাব ঘরের সামনে পৌঁছে সাইকেল থামিয়ে ঘাড় ঘুরিয়ে একগাল হেসে হাত নাড়ল, মায়ের বুকের ভিতর অযথা জমা চাপটাও যেন এক ধাক্কায় নেমে গেল। 3 বার দুগ্গা দুগ্গা বলে কপালে হাত ঠেকিয়ে নিশ্চিন্তে তারপর সংসারের কাজে মন দিলেন তিনি। সেই ছোটবেলা থেকে পাড়ার রাস্তায় মিঠি সাইকেল চালাচ্ছে। কোনো দিন পড়ে যায়নি বা ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার কাছাকাছি পর্যন্ত আসেনি। তাই খুব আত্মবিশ্বাসের সঙ্গে আজ সাইকেলে ফুল প্যাডেল করে বাড়ি থেকে রওনা দেয়। কিন্তু মিঠি কি ভাবতে পেরেছিল যে আগামী কয়েক মুহূর্তে তার জন্য কি নাকানি চোবানি অপেক্ষা করে আছে? সেদিন ছিল বাদলের অফ ডে, অর্থাৎ কাজের ছুটি। ক্লাবের রকে বসে দিব্যি আড্ডা দিচ্ছিল গোটা 3 ছেলে ছোকরার সাথে। হঠাৎ চোখের সামনে মিঠিকে দেখে নজর সরাতে না পেরে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে অজান্তেই হাসি এসে আছড়ে পড়ে। মিঠি খেয়াল করেনি যে সে যখন মাকে টাটা করছিল, বাদলের চোখ চোরা তখন তাকেই সোহাগ করছিল। চোখাচোখি হতেই লজ্জায় মুখ নামাতে গিয়েই বিপদটা বাঁধায়। টাল সামলাতে না পেরে সাইকেল শুদ্ধ হুড়মুড় করে এক্কেবারে রকের ওপর গিয়ে পড়ে। পাশে আরও কয়েকজন ক্লাবের ছেলে বসেছিল। সেক্রেটারির মেয়ে বলে পাড়াপড়শি থেকে নেতাজি সংঘের সকলেই মিঠিকে চেনে। সাহায্য করতে তারাও দৌড়ে আসে। সে কি হুলস্থুল কাণ্ড! বাদল তখন মিঠির প্রতি তার আবেগের কথা একেবারে ভুলে গেছে, কারণ মেয়েটির হাত পা সামান্য ছড়ে গিয়েছে, নুন ছাল ছেঁচে রক্ত বেরোচ্ছে, 2 চোখে জলের বন্যা। ভিড়ের অগোচরে নিজের রুমাল দিয়ে আলতো করে ঢেকে দেয় বাদল তার কাটা জায়গাটা। তারপর কোনো মতে তাকে ধরে ক্লাব ঘরে নিয়ে যায়। চেয়ারে বসিয়ে ফার্স্ট এড করে জল বাতাস করে। এক অজানা বিবেকের তাড়না গ্রাস করে বাদলের অশান্ত মন। পরিস্থিতি কিছুটা সামলে উঠতে মাঝে কেটে যায় বেশ কিছুটা সময়। ততক্ষণে ভিড় হালকা হয়ে গেছে। মিঠিকে কাঁদতে দেখে বাদল না জিজ্ঞেস করে পারে না। কাঁদছো কেন? ব্যথা করছে খুব? আমি স্কুলে যাব। একদম না, সোজা বাড়ি যাবে তুমি। না, বাড়ি যাব না, মা বকবে। বকবে কেন? তোমার তো কোনো ভুল ছিল না। মিঠি যে নিজের ভুলে পড়ে যায়নি তা বাদলের চেয়ে ভালো কেউ জানে না। তার কান্নায় ভেজা মন আরও সিক্ত হয়ে পড়ে। মাথায় সযত্নে হাত বুলিয়ে আপ্রাণ চেষ্টা করে শান্ত করার। রাস্তা খোঁড়া থাকলে তুমি কি করবে মিঠি? আমরা কাকিমাকে বুঝিয়ে বলে দেব, তুমি কেঁদো না। মিঠি এই প্রথম বাদলের হাত তার নরম 2 হাতের মধ্যে চেপে ধরে। জল ভরা চোখে কাকুতি জানায়, যেন বাদলই তার একমাত্র সহায়। না বাদলদা, মাকে কিছু বলো না প্লিজ। আমাকে স্কুলে যেতেই হবে, আজ পরীক্ষা আছে। মিঠির এই করুণ অবস্থার জন্য কেন জানি বাদল নিজেকে দায়ী করে। হয়তো অমন করে না চাইলে মিঠি অমনোযোগী হতো না, পড়েও যেত না সাইকেল থেকে। কেবল নিজেকে অপরাধী মনে হয়। এই আতকি মেয়েকে একা ছেড়ে দেওয়া মোটেই সমীচীন নয়। স্কুল বেশ খানিকটা দূরে, তাছাড়া মাটিতে আছাড় খেয়ে সাইকেলের হ্যান্ডেলখানাও বেঁকে গেছে। না সারিয়ে চালালে আবার অ্যাক্সিডেন্ট হতে পারে। অথচ পরীক্ষা যখন, যেতে তো হবেই। এখন উপায়? বাদলের মাথায় এক ক্ষীণ আশার আলো জ্বলে আবার নিভে যায়। বলতে গিয়েও থমকে যায় এই ভেবে যে মিঠি কি তাতে রাজি হবে। তাকে চিন্তিত দেখে মিঠি নিজেই প্রশ্ন করে, এত কি ভাবছো বাদলদা? কিছু একটা করো। বাদল বোঝে মিঠি তাকে বিশ্বাস করে, মনে মনে হয়তো পছন্দও করে। না হলে ক্লাবের এত পুরনো ছেলেরা থাকতে তার মুখাপেক্ষী হবে কেন? নিছক কুণ্ঠা কাটিয়ে চোখ নামিয়ে প্রস্তাবখানা পেশ করেই ফেলে। তোমাকে এভাবে একা আমি স্কুলে যেতে দিতে পারি না। মাকেও তো বলতে বারণ করছো। চোখ তুলে দেখে মিঠি অধীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পরীক্ষায় লেট হয়ে যাচ্ছে, বলো তাড়াতাড়ি। বাইকে উঠতে পারো? তাহলে আমি ড্রপ করে দেবো আজ। আর আমার সাইকেল? ওটা নিয়ে চিন্তা করো না, আমি ঠিক করে দেব। লজ্জায় মিঠির কান লাল হয়ে গেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম।
মেয়েটি না বুঝলেও বাদলের চোখ কিছুই এড়ায়নি। সাহস করে বাকি কথাগুলো বলতে যাবে, দেখে ক্লাবের দিকে হই হই করে অনেকজন আসছে। বাদলের খেয়াল ছিল না যে আজ দুপুরে ডার্বি ম্যাচ, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, চিরশত্রু দুই দলের লড়াই, চাপা উত্তেজনার পারদ সবার চড়ে। বড় টিভিতে একসাথে ম্যাচ দেখার কথা, সবাই নির্ঘাত সেই কারণেই এসেছে। ভিড় জমার আগেই মিঠিকে নিয়ে চলে যেতে হবে, না হলে লোক জানাজানির ভয় আছে। এ তল্লাটে তাদের দুজনকে চেনে না এমন মানুষ বিরল। ছোটবেলায় বার কয়েক মিঠি বাবার স্কুটারে চেপে স্কুলে গেছে, কিন্তু এর আগে সে কখনো মোটর বাইকে চড়েনি। কাঁপা কাঁপা আঙুলে বাদলের কাঁধে ভর দিয়ে সে উঠে বসে বাইকের পিছনের সিটে। লুকিং গ্লাসে একে অপরকে না দেখার ছলে দুজনেই এক ঝলক দেখে নেয়। সন্তর্পণে ক্লাবের ব্যাক গেট দিয়ে তারা সবার অলক্ষ্যে বেরিয়ে যায়। ভাগ্যিস কেউ লক্ষ্য করেনি, নয়তো মনতোষবাবুর কানে কথা গেলে মহা বিপদ হতো। স্কুলের গেটের সামনে রুদ্ধশ্বাসে বাইক থামিয়ে বাদল ঘড়ি দেখে। পরীক্ষা শুরু হতে আর ঠিক 10 মিনিট বাকি। প্রথম বেল পড়ে গেছে। ব্যাগটা আমায় দাও। মিঠি আমতা আমতা করলে সে জোর গলায় বলে, আমাকে ধরে সাবধানে নামো, অত লজ্জার কিছু নেই। মিঠি নেমে বাদলের হাত থেকে স্কুল ব্যাগ নিতে নিতে মিষ্টি করে ধন্যবাদ জ্ঞাপন করে। থ্যাংক ইউ বাদলদা, তোমার জন্যেই আজ টাইমে পৌঁছতে পারলাম। বাদল জানে না যে এই উপকার তার প্রশংসার যোগ্য না প্রায়শ্চিত্ত। অল্প হেসে মিঠির কাছে পরীক্ষার সময় জেনে নেয়। আজ কখন শেষ হবে? 4টে। বেশ, ভালো করে পরীক্ষা দিও। সারাদিন কি হয়েছে সে নিয়ে একদম ভাববে না। অল দ্য বেস্ট। মিঠি ছোট্ট করে ঘাড় নেড়ে ভিতরে চলে যায়। বাদল প্রায় মিনিট 15 অপেক্ষা করে স্কুলের বাইরে। দ্বিতীয় বেলটা পড়ার পর সে ইঞ্জিনে স্টার্ট দেয়। আগামী ঘণ্টা 3 সময় দুজনেরই ব্যস্ততার মধ্যে কাটে। মিঠি একাগ্র ভরে পরীক্ষা দেয় আর বাদল ডুবে যায় ডার্বি ম্যাচে। ঘড়িতে তখন সবে বিকেল 4টে বেজেছে। পরীক্ষা যতটা খারাপ হবে মিঠি ভেবেছিল সে তুলনায় ভালোই হয়েছে। প্রশ্নগুলো সিলেবাসের মধ্যে হওয়ায় গুছিয়ে উত্তর লিখে এসেছে। নির্ধারিত সময়ের 5 মিনিট আগেই খাতা জমা দিয়ে মুখে চোখে জল ছিটিয়ে গেটের দিকে হাঁটা দেয় মিঠি। আজ রিক্সা করে ফিরতে হবে। নিশ্চুপে দুশ্চিন্তার মেঘ মন আকাশে দানা বাঁধে। বাদলদা আমার সাইকেলটা সারিয়ে রাখবে তো? যদি ভুলে যায় তাহলে কি হবে? বাবার রাগী মুখখানা চোখে ভাসতেই মুখ শুকিয়ে আসে মিঠির। এসব ভাবতে ভাবতে গেটের বাইরে চোখ পড়তেই দেখে বাদল বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এতটা বোধহয় সে প্রত্যাশা করেনি। এই স্কুলে বাদলের কোনো ভাই বোন বন্ধু কেউ পড়ে বলে তার অন্তত জানা নেই। তাহলে নিশ্চয়ই মিঠির জন্যই এসেছে। গোপনে আনন্দ লুকিয়ে স্বাভাবিক মুখে হাঁটতে থাকে সে। তারপর রাস্তা পার করে সোজা বাইকের সামনে এসে দাঁড়ায়। এদিকে মিঠির সিরিয়াস মুখ দেখে বাদলের মনে আশঙ্কা জাগে। সে মনে মনে বলে, এই রে, মনে হচ্ছে পরীক্ষা খুব একটা ভালো যায়নি। সে অবশ্য হতেই পারে, সকাল থেকে যা ঝক্কি পুয়েছে বেচারি। পাশের দোকান থেকে এক বোতল ঠান্ডা জল কিনে মিঠির দিকে এগিয়ে দেয়। কেমন হলো? মোটামুটি। সব উত্তর পারিনি, তবে পাতা ভরিয়ে এসেছি। পাশ করবে তো? এই অবাঞ্ছিত প্রশ্নে মিঠি এমন অবাক হয়ে তাকায়, তাতে বাদলের এতক্ষণ ধরে নেওয়া সব প্রস্তুতি যেন এক মুহূর্তে সমুদ্রের ফেনার মতো গুলিয়ে যায়। ঢোক গিলে কিছু বলতে যাবে, মিঠি তখনই জানতে চায়, আমার সাইকেল? উফ, আবার সাইকেল সারিয়ে ক্লাব ঘরের পেছনে রেখে এসেছি, বাড়ি ফেরার সময় নিয়ে নিও। এই বলে প্যান্টের পকেট থেকে চাবি বের করে মিঠির হাতে দেয়। অবশেষে মুখে স্বস্তির হাসি ফিরে আসে মেয়ের। তারপর বাড়ি ফিরবে কিভাবে? দেখি, রিকশায় যাব ভাবছি। কাউকে বলনি তো আমার বাইকে এসেছো? না না, পাগল নাকি? এবার খানিকটা নিশ্চিন্ত হয় বাদল। সকালে ক্লাবের অনেকেই মিঠির সাইকেল নিয়ে পড়ে যাওয়া দেখেছে বটে, তবে তাদের একসাথে বেরোতে কেউ খেয়াল করেনি। তখন সবাই ডার্বি নিয়ে মেতেছিল। তাও মনে মনে একটা জমা ভয় ছিল, বাচ্চা মেয়ে মুখ ফসকে যদি বেকায়দায় বাড়িতে কোনোভাবে বলে ফেলে তাহলে কি হবে। খিদে পেয়েছে তো, কিছু খাবে? মা বাড়িতে টিফিন করে রাখবে। এমনিতে বাদল ভালোই কথা বলতে পারে, কিন্তু মিঠির কাছে তার হৃদয়ের কথা কিছুতেই বলে উঠতে পারে না। মনটা উসখুস করছে, অনেক কিছু বলতে চায় সে। এদিক ওদিক তাকিয়ে ফিকির খোঁজে। মিঠির চোখ দেখে মনে হয় সেও হয়তো বাদলের কাছ থেকে কিছু শোনার অপেক্ষাই করছে। জীবনে প্রথমবার বাদল কোনো মেয়েকে তার বাইকে বসিয়েছে।
তবে সকালে পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু এখন কি বলবে তাকে? সামনেই তো রিক্সা স্ট্যান্ড, কোন ছুতোয় নিজের বাইকে আমন্ত্রণ জানাবে ভাবছে এমন সময় মিঠির এক বন্ধু পাশ দিয়ে যাচ্ছিল। তাকে অপরিচিত ছেলের সাথে কথা বলতে দেখে টিটকিরি ছুঁড়ে দিয়ে যায়। কিরে মিঠি, বয়ফ্রেন্ড নাকি? চালিয়ে যা চালিয়ে যা। মিঠির মুখ যথারীতি লজ্জায় লাল হয়ে যায়। বাদলের সাথে পাছে চোখাচোখি হয় সেই ভয় কোন দিকে তাকাবে ভাবছে। বেগতিক বুঝে বাদল এই সুযোগের নিখুঁত সদ্ব্যবহার করে। চট করে ইঞ্জিন চালু করে ভ্রুয়ের ইশারায় শুধু বসতে বলে। ঘটনার আকস্মিকতায় বিহ্বল মিঠি পিছনের সিটে উঠে বসতেই সে বাইক ছেড়ে দেয়। সম্মোহিতের মতো বাদলের কাঁধে হাত রেখে গোটা রাস্তাটা চুপ করে বসে থাকে। দুজনেরই মুখে কোনো কথা নেই। আয়নায় বাদল শুধু লুকিয়ে বেশ কয়েকবার মিঠিকে নিরীক্ষণ করে নেয়, বোঝার চেষ্টা করে তার মনোভাব। যেতে যেতে মিঠি দেখে হঠাৎ তাদের বাড়ির রাস্তা পিছনে ফেলে বাদল অন্যদিকে বাঁক নিল। এই প্রথম তারা কথা বলে। মিঠির গলায় উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। ও বাদলদা, এদিক দিয়ে কোথায় যাচ্ছ? আরে বাজারের দিকে খুব জ্যাম। কিন্তু বাড়ির রাস্তা তো পেরিয়ে এলাম। এটা শর্টকাট। মিঠি দেখতে পাচ্ছে তারা ক্রমশ লোকালয় থেকে দূরে পাড়ার একেবারে বিপরীত মুখে হু হু করে এগিয়ে যাচ্ছে। উদ্বিগ্নতা দুশ্চিন্তায় পরিণত হতে সময় লাগে না। আমার ভয় করছে বাদলদা, বলো না কোথায় নিয়ে যাচ্ছ? একটু ধৈর্য ধরো, ঠিক পৌঁছে দেব। এবার মিঠির বুক ধুকপুক করতে শুরু করেছে। মুখ শুকিয়ে চুন, গলা ধরে আসছে এক অচেনা ভয়। বাদলের কাঁধ থেকে ডান হাত সরে কোমরের কাছে গুটিসুটি থমকে আছে। হাতের বাঁধন যেন একটু করে আলগা হচ্ছে। আসলে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি, এবং পাড়ার ক্লাবের ছেলে বাদলের ঠেলায় যে কোন বিপদসংকুল পরিস্থিতির মোকাবিলা করতে হবে তা মিঠি দুঃস্বপ্নেও ভাবেনি। বিশ্বাস করে এখন যে মারাত্মক ঝুঁকির মুখে সে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, সেই ভেবে মন অস্থির হয়ে ওঠে। এটুকু বোঝে যে ক্রমশ তারা বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। প্রায় মিনিট 15 পর এক বিশাল ঝিলের ধারে এসে বাইক থামায় বাদল। মিঠি আগে এখানে কোনোদিন আসেনি। আশেপাশে তাকিয়ে দেখে অসংখ্য পানকৌড়ি বসে রোদ পোয়াচ্ছে। কিছু মাছরাঙা জলের ওপর পাখা মেলে উড়ে বেড়াচ্ছে ঝিলের এদিক থেকে ওদিক, আর মেছো বকগুলো সন্তর্পণে পাথরের ওপর বসে শিকার তাক করছে। পড়ন্ত সূর্যের আলো জলে প্রতিফলিত হয়ে সে এক অসাধারণ দৃশ্যপট, ঠিক যেন গ্রিটিংস কার্ডের ছবির মতন। শহরের বুকে অমন উন্মুক্ত প্রাকৃতিক শোভায় মিঠির অস্বস্তি কিছুটা হলেও কমে। মোটরসাইকেল থেকে নেমে চারিদিকে চোখ বোলায় মিঠি। ঝিলের পাড় বরাবর সাজানো বিথিকা, সুসজ্জিত হাঁটা পথ। তেমন কেউ কোথাও নেই, তবে বেশ কিছু বাইক আর সাইকেল বাইরে পার্ক করা আছে, অর্থাৎ বাদল ছাড়াও অন্য মানুষজন সেখানে আছে। অতএব মনোবল জুগিয়ে ধীরে ধীরে সাহস সঞ্চয় করে মিঠি। মনে মনে বলে, প্রয়োজনে চিৎকার করলে নিশ্চয়ই লোক জড়ো হয়ে যাবে। বাইক রেখে বাদল কখন তার পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়াল করেনি। মুখে স্মিত হাসি, চাহনিতে দুষ্টুমির ছোঁয়া। এই বাদলদা মিঠির সম্পূর্ণ অচেনা। গোল গোল চোখে মিঠিকে তাকিয়ে থাকতে দেখে ইশারায় এগোতে অনুরোধ করে। ঝিলপাড় বরাবর হাঁটতে হাঁটতে মিঠি লক্ষ্য করে ঝোপের ভিতর কয়েক পা অন্তর বেশ কিছু প্রেমিক প্রেমিকা বসে আছে। জাগতিক কোনো কিছুতেই তাদের হুঁশ নেই। তারা ব্যস্ত তাদের প্রেম আলাপে। পিছন দিয়ে বাঘ ভাল্লুক যাতায়াত করলেও তারা টের পাবে না। সেই দৃশ্য প্রত্যক্ষ করে গভীর প্রশ্ন জাগে মিঠির। মনে মনে সে বলে, এই কি তাহলে সেই বিখ্যাত এলপুকুর? স্থানীয় নাম এলপুকুর হলেও প্রকৃত নাম লাভার্স লেক। কম বয়সী ছেলে মেয়েদের প্রেম করার জায়গা নামে কুখ্যাত এই ঝিলপাড়। মনে মনে মিঠি বলে, কই তেমন কোনো নোংরামি তো চোখে পড়ছে না। নিজের ভালোবাসার মানুষের সাথে ভিড় থেকে দূরে যদি কেউ দুদণ্ড সময় নিভৃতে কাটাতে চায়, তাতে দোষ কোথায়? এলপুকুর ঘিরে এলাকার বিদ্বজনদের ঘোর আপত্তি। এখানকার কীর্তিকলাপের ব্যাপারে বাবাকেও সে বহুবার কড়া নিন্দে করতে শুনেছে। গত বছর তো এলপুকুরকে শিশু উদ্যান ঘোষণা করার আর্জিও পৌরসভায় জমা দেওয়া হয়েছিল। সেই নিয়ে ক্লাব কমিটির সাথে কম মিটিং হয়েছে নাকি তাদের বারান্দায়। দু একটা আলোচনায় হয়তো বাদলও ছিল। সে কথা মনে পড়তেই ফিক করে হেসে ফেলে মিঠি। কি হলো, হাসছো যে? মিঠি ভাবতে পারেনি বাদল তাকে নীরবে এক টানা দেখে চলেছে। সে ডুবেছিল নিজের চিন্তায়। হঠাৎ বুঝতে পেরে লজ্জায় মুখ নামিয়ে নেয়। একা একা কি এত ভাবছো, আমিও শুনি।
এই বলে মিঠির কাঁধে হালকা করে হাত রাখে বাদল। তৎক্ষণাৎ মিঠির সারা শরীর বেয়ে শিহরণ খেলে যায়। অন্তরে সব তোলপাড় হতে থাকে মিঠির। মনে পড়ে যায় সেই রুশি লেখকের কথা। তাহলে কি বাদলই এই ঝড়ের পূর্বাভাস? দুরু দুরু বুকে সে জিজ্ঞেস করে, আচ্ছা বাদলদা, এটা কি এলপুকুর? ভালোই তো সব জানা আছে দেখছি। এ মেয়েকে যত ছোট ভাবছিলাম তত ছোট সে কিন্তু নয়। আলতো করে মিঠির গাল টিপে বাদল তাকে নিয়ে একটা ফাঁকা বেঞ্চে বসে। মিঠি যেন এবার বুঝতে শুরু করেছে যে বাদলদা কেন তাকে অন্য জায়গা থাকতেও এখানেই নিয়ে এলো। ঈশান কোণে তখন মেঘ জমতে শুরু করেছে। কালবৈশাখী হানা দিচ্ছে। যে কোনো সময় ঝড় উঠতে পারে। বেলাও প্রায় পড়ে এসেছে। বাড়ি ফিরতে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মা নিশ্চয়ই চিন্তা করছে, এবার তো না ফিরলেই নয়। কিন্তু এই ভালো লাগা ফেলে মন কি পালাতে চায়? হঠাৎ ঝোড়ো হাওয়ায় মিঠির চুল এলোমেলো উড়ে যায়। সাথে কাঁধের কাছে বাদলের বলিষ্ঠ হাতের জোর যেন একটু করে বাড়তে থাকে, ঠিক যেভাবে বর্ষার মেঘ ধরা দেয় দাপুটে ঝড়ের কাছে। ঠোঁট কামড়ে নিজেকে আটকে রাখতে চাইলেও মিঠির মন আজ কোনো বাধা মানতে নারাজ। বৃষ্টির দানায় অর্ধসিক্ত চুল মেলে সে মাথা রাখে বাদলের কোলে। বয়ে যায় সময়। খোলা আকাশের নিচে দুজন হারিয়ে যায় স্বপ্নের দেশে। শুনছিলেন ঋত্বিকা ব্যানার্জির লেখা আসবে তুমি ঝড় হয়ে। গল্প পাঠে সৌভিক, বাদলের চরিত্রে অরিত্র, মিঠি কুহেলি, ডক্টর সরকার সৌমিক, মা প্রিয়াঙ্কা, মিঠির বন্ধু সমাপন। আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনা এবং মনতোষ বাবুর ভূমিকায় শুভজিৎ, সূত্রধার আমি নীলাঞ্জনা এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন আসবে তুমি ঝড় হয়ে। লিটারমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস FM-এ।